सर्वदा।
অনুষ্ঠানের কর্মসূচি নেওয়া হয়েছে। বিচিত্র অনুষ্ঠান সোহাগ রাতের শেষ সময়। আমাদের মধ্যে সঙ্গীত প্রবণ মানুষ আমাদের মধ্যে নেই আজ বাবাপদ প্রামাণিক, তার নিমিত্তে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। परम प्रेमय ठाकुर श्री श्री रामकृष्ण चरणे और माँ शारदार चरणे प्रणाम जानाय और नाट्याचार्य गिरीश घोषेर चरणे प्रणाम जानाय, माँ पहाड़ापुरी चरणे प्रणाम जानाय। उपस्थित दर्शक मंडली चरम रेणु माथाय निये शुरू करछि आजकेर यात्रापाला। एक बास्तव धर्मी लोमहर्षक অশ্রুসয় নাচে গানে ভরপুর এই বছরের সারা জাগানো সামাজিক যাত্রাপালা সোহাগ রাতের শেষ সময়। রচনা ডাক্তার তাপস কুমার, নাট্য নির্দেশনা গ্রামগঞ্জে তোলপাড় করা স্বনামধন্য সুবোধ পরামানিক, প্রধান উপদেষ্টা নীরদ বরণ পরামানিক ও গঙ্গাধর পরামানিক, শ্যামাপদ পরামানিক, অভয় পরামানিক, উমাপদ পরামানিক, চণ্ডী পরামানিক, গণেশ পরামানিক, ষষ্ঠীপদ পরামানিক, রামচন্দ্র পরামানিক, নাট্য সংগঠন শান্তি পরামানিক, উমাপদ পরামানিক, মণি পরামানিক ও পাড়া সদস্য মঞ্চসজ্জা তিলতোড়া ডেকোডাস সাজসজ্জা মহামায়া ড্রেস কোম্পানি গোলকুন্ডা পুরুলিয়া। এই বছরের সারা জাগানো মনমাতালা সামাজিক যাত্রাপালা শুরু করছি সোহাগ রাতে শেষ সময়। সোহাগ রাতে শেষ সময়।
বহুদিনের স্বপ্ন সার্থক করতে নৌকা এবারে গৃহরক্ষান্তে রওনা হল। ওদের মা যদি আজ বেঁচে থাকতো তাহলে আজ সেই কঙ্কাঞ্জলি দিয়ে বলতো, তুই কোথায় যাচ্ছিস বাবা? আর ছোট খোকা অমনি করে বলতো, তোমার দাসী আনতে যাচ্ছি না। হয়তো তখনকার শুরু হয়তো তাদের মা বলতো, আরে দাসী নয়, দাসী নয়, পরে এবারে গৃহরক্ষাকে আনতে যাচ্ছি। একটু আনন্দের মাঝেও একটা ব্যথা যেন অন্তরে কাটার মতো বেঁধে আছে। ওই বড় খোকার বিয়েটা যদি আগে দিতে পারতাম। কেমন করে দেবে বাবা? তোমার বড় ছেলে তো বিশ্বের প্রতীক্ষা করে বসে আছে। জীবনে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর থেকে বিয়ে নামক শব্দটা জীবন থেকে একবারে কেটে বাদ দিয়ে দেয়। জানি না জানি। আচ্ছা তোর তুই বরের বাড়িতে যাওয়ার কথা, আবার তুই ফিরে এলি কেন? তোমাকে একা বাড়িতে রেখে যেতে মোর আমার কিছুতেই সায় দিল না বাবা। তাই তোমাকে অনেক বুঝে দিতে আমি ফিরে এলাম। আরে তোরা আমার নিয়ে একটু ভাবিস না। এই আদর্শ চৌধুরী তার কর্তব্যে করি ও পারে না পৌঁছানো পর্যন্ত মরও যে শান্তি পাবে না রে মা। আগে উপযুক্ত পাত্র দেখে তোকে পাত্রস্থ করি, তারপরে তো মরার কথা ভাব। এইভাবে তুমি ছুটে আসছো কেন? কত গাড়ি রওনা হয়েছে, কিন্তু মজবুত হঠাৎ করে ট্যাক্সি। কি হয়েছে তুমি বলো, বলো ছাগল, বলো ছাগল, বলো। বলো ট্যাক্সি, বলো ট্যাক্সি, অ্যাক্সিডেন্ট। গেছে আমার শোকের বাসা, দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার শোকের বাসা। ভাবিনি তো দিনের হবে আমার সুখের আশা রে, আমার সকল আশা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের আশা। দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। কত আশাই বেঁধেছিলাম আমার সাধের ঘর, শান্তির চাল উড়ায়ে নিল কাল বৈশাখী ঝড়। কত আশাই বেঁধেছিলাম আমার সাধের ঘর, শান্তির চাল উড়ায়ে দিল কাল বৈশাখী ঝড়। নিবিল আমার সকল আশা, হারাইলাম ভরসা রে আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। ভাবিনি তো দিন হবে আমার সকল আশা রে, আমার সকল আশা। দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। ঠিক বলছো সাগর। না না না, তুমি বোধহয় ভুল দেখো সাগর। ভুল নয় মেসমশাই, ভুল নয়। ওই আকাশটা আগে হয়তো রক্তাক্ত দেহটাকে নিয়ে
হাসপাতালে গেছে। না শোন না, মেরে তোলা না শোন, এই ওখানে কাল বৈশাখী আমার আশা শুনতে থেকে এবার করতে পারবেন খাও। ওরে নয় তোরা সবাই বন্ধ করলি কেন? আমার আমার আবিরের যে জ্ঞান ফিরে মানে ওরে ওরে ওই ওই তুফানের কি হবে? তুফানের সকল অবস্থা হবে। তাহলে তুমি চিন্তা করো সকল, চিন্তা করো না। আমি ওই আমি অসুস্থ যদি না হয় প্রয়োজন হলে আমার বড় ছেলে ওই আকাশের সাথে তুফানের বিয়ে যাবো। আমি ডাক্তার মাত্র 48 ঘন্টা সময় দিয়েছেন। এর মধ্যে জ্ঞান না ফিরলে দাদা আর জ্ঞান ফিরলেও আমি চিরদিনের মতো অন্ধ হয়ে তাহলে আর কেন দাদা? সারাই সুর বন্ধ করতে বল, ছিঁড়ে ফেলাই রঙের নারক সজ্জা আর এই হতভাগিনী তুফানের বিয়ের সাজে কেড়ে নিয়ে তাকে নতুন করে সাজিয়ে দে লগ্ন আমার সাথে। ও সাজ তোর জন্য নয় বল, তাই তো আমি তোর জন্য আবার উপযুক্ত পাত্র খুঁজে এনেছিলাম। কি বললি দাদা? আমি নিরসয়তার সুযোগ নিয়ে আমি স্বার্থপরের মতো অন্যের গলায় তুলে দেবো আমার বড় মাল্য? কখনো না, আমি ছাড়া আর কারো গলায় আমি আমার বড় মাল্য তুলে দিতে পারবো না। 48 ঘন্টার মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় দাদা না না, আমার মন বলছে আমি ঠিক সুস্থ হয়ে ফিরে আসবি। অন্ধ হলেও তাকে আমি আমার স্বামী বলে মেনে নেব দাদা। কিন্তু সেদিনকে আমি তোর মতো এক লগ্ন ভ্রষ্টা মেয়েকে বিয়ে করতে রাজি হবে? আত্মীয় স্বজন সমাজ সংসারের চাপে ওই আমি যদি তোর জীবনের চোখে সরে দাঁড়াইলে দাদা আমি আমি আত্মহত্যা করে সব সমস্যার সমাধান যদি জীবনের শেষ সমাধান হয় তুফানি, তাহলে এই পৃথিবীটা মরুভূমি হয়ে যেত। আপনি এখানে আদর্শ মাস্টারের চোখের জল আর কাকু তো মিলে তো সহ্য না করতে পেরে উনি ছুটে এসেছেন। কিন্তু কেন? তাই আমার ব্যক্তিগত সমস্যা আর আত্মীয় স্বজনদের ব্যঙ্গ বিদ্রুপকে উপেক্ষা করে আমি তোমাকে লগ্ন অবস্থা হাত থেকে উদ্ধার করতে এসেছি তুফানি। ভাইয়ের বার্তাটাকে প্রবল করতে আপনার বিবেকে বাঁচবে না? বিবেক আর আমার কর্তব্যের কোষাঘাতে জর্জরিত। ভাইয়ের সামনে আমাকে স্ত্রী পরিচয় দিতে পারবে? তার জীবন নাটকের সত্যের মধ্যে পথটাকে পাল্টে নিয়ে গিয়ে ওই আকাশটাকে ছাপ দিতে হবে মরুভূমিতে। মিথ্যের মরুভূমি, ছলনার মরুভূমি। না 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 না, আবিরের সঙ্গে আমি কোনো ছলনা করতে পারবো না। আবির যদি কোনোদিন ফিরে আসি আর সে যদি এসে আমার পরিচয় জানতে চায়, আমি কে যাবো? সেদিন তার অন্ধত্বে সুযোগ নিয়ে তাকে নিয়ে একটা মিথ্যে নাটক সাজিয়ে বলবো তোর বাগদত্তা তুফানি লগ্ন অবস্থার কলঙ্ক থেকে মুক্তি দিতে সে
নাটকের মিথ্যে নায়িকা সেজে শুধুমাত্র চোখের জল উপহার নিতে আমি রাজি নই। তাই তো আমি সত্যিকারের আত্মহত্যা করে হ্যাঁ রে দাদা, হ্যাঁ, এই কাজে আমাদের কোনো পথ খোলা নেই। সমস্ত কেসে তুই চলে যেতে বল। আর আকাশ বাবু, আপনি আমাকে ক্ষমা করুন। আমি যে আর তুই কিছুক্ষণ অপেক্ষা কর। আত্মহত্যা করার আগে তুই আমার গোড়া মুখটা দেখে যা। দাদা নয়, শত্রু। হ্যাঁ, আমি তোর শত্রু। আমি কি তোর ভালো চাইতে পারি রে বোন? পারি না। আমি শুধু তোর ক্ষতি জানি। তুই শান্ত হয়, তুই শান্ত হও। এরপরে কি শান্ত হওয়া যায় কাকা? ভাগ্যের বিড়ম্বনে সব কিছু এলোমেলো হয়ে গেল। তার জন্য কি আমি দায়ী? বোনকে লগ্ন বসটা হাত থেকে বাঁচাতে নতুন পাত্রের সন্ধান নাকি আমার অপরাধ? দাদা, অপরাধ বলে যদি মনে করিস রে বোন, তাই তুই নিজেই তার শাস্তি দে। তোর নিজের হাতে শেষ করে দে আমাকে। আমার কথাগুলো আজ তোমার কাছে নির্লজ্জের মতো মনে হলো। আজ তোমাকে আমি বিশেষ ভাবে অনুরোধ করছি তুফানি, ওই সাগরের কথা মতোই তুমি তুই যে লগ্নাবস্থা হলে সমাজের মানুষ আমাদের বিদ্রুপ করবে, তাই আমি তোর হাত ধরে অনুরোধ করছি, বল তুই এই আকাশ ডাকে। আকাশ তো আর আবির নয় যে কারো মনে সে রং ছড়াতে পারবে। আকাশের ফাঁকা অন্তরটা ফাঁকাই থাক না রে ভাই, ফাঁকাই থাক। আপনি তখন লগ্নভ্রষ্টার হাত থেকে আপনি আমাকে রক্ষা করুন। তুফানি বল আমার, দেখিস বল, এই আকাশটাকে বিয়ে করে তুই অনেক সুখ হবি। ওরে তোরা কে কোথায় আছে? শাক বাজা উলুদের ছায়ায়। লাজে রাঙা হলো কনে বগো, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। লাজে রাঙা কনে বগো, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। ও তোরা উলু দে রাঙা ভরতে দে, ও তোরা উলু দে রাঙা ভরতে দে। ও তোর মাথায় দিয়ে তোর গলাতে মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। লাজে রাঙা হলো কনে বউ, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। কিন্তু এই অশান্ত পৃথিবী আমাকে বিষাক্ত করে তুলেছে। কারণ আমি যখন ক্লাসে 8-এ পড়ি তখনকার ঘটনা। বাবা আগেই স্বর্গে গেছেন, মা বিধবা। বাবুদের বাড়িতে ছিয়ের কাজ করে আমাকে লালন পালন করছিলেন। কিন্তু কিছু শয়তান মানুষ আমার মাকে ধর্ষণ করে। একদিন স্কুল থেকে এসে দেখি আমার মায়ের নিথর দেহটা মেঝেতে পড়ে আছে। আমি মায়ের কাছে গিয়ে আছাড় খেয়ে পড়লাম। মা মা বলে চিৎকার করে কত কেঁদে কেঁদে ডাকলাম, কিন্তু না,
সেদিন মার আমার ডাকে সাড়া দিল না। মা, মাগো মা। तेरी उंगली पकड़ के चला ममता के आंचल में पला। तेरी उंगली पकड़ के चला ममता के आंचल में पला। ओ मेरी माँ मैं तेरा लाडला। ओ मेरी माँ मैं तेरा लाडला। तेरी उंगली पकड़ के चला। तेरी उंगली पकड़ के चला ममता के आंचल में पला। ओ मेरी माँ मैं तेरा लाडला। ओ मेरी माँ मैं तेरा लाडला। সেদিন আমি মায়ের মৃতদেহ স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করলাম, যারা আমার মাকে ধর্ষণ করে খুন করেছে তাদের আমি কাউকেই ছাড়বো না। তাই তো এখন আমি প্রতিশোধ নেবার কাজে নেমে পড়েছি। এখন আমি ওই সুন্দরী যুবতীদের কাছে গিয়ে প্রেমের অভিনয় করি, তারপর করি ওদের বস্ত্র হরণ। আমি হিন্দের পুত্র, আমি দুঃশাসন। বাজবে না ও সানাই, আর বেশিক্ষণ বাজবে না। ও সানাইয়ের সুরের সঙ্গে আমি কান্নার সুর মিশিয়ে দেবো। ওই আনন্দের মাঝে আমি ছড়িয়ে দেবো মুঠো মুঠো আকারি। পারবেন না বস, পারবেন না। ও শুনছেন না, থেমে যাওয়ার সময় একটা সাহায্য ব্যবহার করবে, খুশির গান গাইছে। আরে জানি কালিয়া জানি, ভেবেছিলাম তুফানের ওই জীবন নাটক থেকে না ওই আবির নামক ক্যারেক্টারটাকে আউট করে আমি নিজে রঙ্গমঞ্চে প্রবেশ করবো। কিন্তু কেন জানি না রাজকেল আকাশটা হঠাৎ বিশ্বের প্রতিজ্ঞা ভঙ্গ করে আমার পথ থেকে তুফানকে সরিয়ে দিল। যদি বলেন তো বেড়াকে পিড়িয়ে তক্তা বাড়িয়ে একেবারে ব্রেক ফিরে দেবো। না বিল্লু না, ওই আকাশ বাবুর ব্যবস্থা আমি করবো। আর তার জন্য কালকে রাতে আমি উপস্থিত হবো তুফানে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি তোদের পারিশ্রমিক 50,000 টাকা। হ্যাঁ, স্পট ডেথ হলে বলেছিলাম 1 লাখ টাকা দেবো। আমি তো সাল লয় টাকা মাছ বরাবর চালিয়ে দিয়েছিলাম। ওই সালা কাঠ রাখা একটু সামান্য কাটি না নিলে কার সময় তাদের উপর রোডের উপরে একেবারে চিড়ে তাই ডাক্তারবাবু বলেছে 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আমি টোটালি আউট হয়ে যাবে। তখন ওই বাকি টাকাটা না তোদের পকেটে চলে আসবে। কেমন? আর যদি আউট না হয় তক্তা বাড়িয়ে একেবারে ব্রেক ফিরে দেবো। আপনি বলবেন যে আমাদের অফারটা হবে ওই বাকি 50,000 টাকা বুঝতে পারলি না রে, বুঝতে পারলি না? আমার পকেটে থেকে যাবে। কেমন? তাহলে কিন্তু বহুত বেমানি হয়ে যাবে বস। গরিবের পেটে
লাঠি মারলে আপনাকেও কিন্তু ভাগ্যের কাছে লাঠি খেতে হবে। আরে ভাবিস না বিল্লো, ভাবিস না, ভাবিস না, ভাবিস না। শোন, 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 আয়, আয়, আয়। এই সামনে আয় আমার। কাল না তোদের আমি একটা নতুন কাজ দেবো, কেমন? আর কাজটা তোরা যদি সাকসেস করতে পারিস, তোরা আমার কাছ থেকে কত টাকা পাবি জানিস? 2 লাখ টাকা। আরে বিল্লো রে, আরে ভাবটা তুই চল, চল। একেবারে নসিব করতেন। এখন নয়, কন্ডিশন বুঝে প্রিপারেশন নেব। আপনার না বস, আপনার যে কোনো কাজ করতে আমরা লাগিয়ে দেবো। শুধু একটা কথা মনে রাখ কালিয়া, কাল আমাদের অপারেশন টাইম হবে ঠিক রাত 12টা। তুফানের না আমি না না না, কখনো এটা তুফানিকে নিয়ে মজলিস যাপন করতে পারবো না। আর কেমন করে পারবো? তাকে দুদিন আগে ভাই ভাগরত হিসেবে চোখে দেখতাম। কেমন করে তাকে নির্লজ্জের মতো তার দু হাত ধরে বলবো, তুফানি আমি আমি তোমাকে ভালোবাসি। ঈশ্বর, তুমি বলে দাও এখন এখন আমি কি করি? কি তুমি কাঁদছো? কই দেখি দেখি। আজকের এই রাত প্রত্যেকটা নারী পুরুষের জীবনে এক স্মরণীয় রাত, যে রাত দিয়ে শুরু হয় স্বামী স্ত্রীর আসল সম্পর্ক। সেই সুন্দর মধুময় রাতে কেউ কি কখনো চোখের জল ফেলে? এই রাত আমার কাছে বিস্ময় হয়েছে তুফানি। কোন এক অদৃশ্য প্রাণ বলছে মামাই অস্থির করে তুলেছে। যখনই আমি তোমার সামনে দাঁড়ানোর চেষ্টা করেছি, তখনই আমার আহত বিবেক চিৎকার করে বলেছে, "এ অন্যায়, এ অপরাধ!" না গো না, এই কথা তুমি বলো না। আজ আমাদের সোহাগ রাত, ওই শুনুন সোহাগ রাতে সানাইয়ের মধুর সুর আমাদের সোহাগ রাতকে আরো মধুময় করে তুলেছে। আজকের এই বিষাদে, আজকের এই সানাইয়ের সুর তুমি যেন বিষাদে পরিণত করে দিও না। এসো, তুমি আমার হাত ধরে সমস্ত দ্বিধা সন্তোষকে দূরে সরিয়ে দিয়ে তুমি মধুর নিশি যাপন করবি। এসো। ওঠে যাত্রা ছায়া ছায়া যোজনায় মাটিতে ঝরে পড়ে ছায়া ছায়া যোজনায় মাটিতে ঝরে পড়ে ছায়া ছায়া
ঝুনায় মাটিতে ঝরে পড়ে চলে গেল যন্ত্রণায় মুখটা আমার চলে গেল বাবা তুফানি প্রতিমা কি হয়েছে আকাশদা তুমি আমার ছটফট করছো কেন বুঝতে পারছি না কাঞ্চন বুঝতে পারছি না কিন্তু বুকের ভেতরে অসহ্য যন্ত্রণা পেটের ভেতরে অসহ্য যন্ত্রণা আমি তো তাই ভাবছি কাঞ্চনদা সেই হিসাবে স্বামীর মুখে প্রথম আমি জল মিষ্টি তুলে দিয়েছিলাম আর তারপরে করবে না ববি ওই সারাদিন শরীর তো তাই একটু মিষ্টিটাও খেয়ে পেটের গ্যাস প্রবলেম করেছে আমি ডাক্তারবাবুকে খবর দিচ্ছি ডাক্তারবাবু এলে একটু বেরোলে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে না কাঞ্চন না গ্যাস নয় কাঞ্চন গ্যাস নয় আমার মন বলছে ওই বৃষ্টি জলের মধ্যে কিছু মেশানো ছিল তুমি ঠিক ধরেছ সেটা হলো বিষ। কি বললে তুফানি তুমি আমাকে নিজের হাতে আমি তোমাকে বিষ খাইয়ে দিয়েছি সবাই মিলে তোমার স্বামী দিলেও আমি কোনোদিনও তোমাকে আমার স্বামী বলে মেনে নিতে পারবো না আর সেই জন্য তো তোমাকে আমি নিজের হাতে আমার জীবন থেকে চিরদিনের মতো চড়িয়ে দিলাম তোমাকে আমি ফুল সজ্জা আমার স্বাধীন সত্তাকে খুন করে আমাকে একটা মাটির পুতুল বানিয়ে এই বাড়িতে বন্দি করে রাখি না এবার আমি তোমাদের সংসারে বিষ ঢালবো নলে নগেনের বিষাক্ত বিষ। আর সেই বিষাক্ত খবরে এই আদর্শ চৌধুরী সংসারটা আমি একেবারে তোমার কথা মতো এই আকাশ চৌধুরীকে আমি একেবারে শেষ করে দিয়েছি কালিয়া বিল্লু এই লাশটা কাজ রাতের অন্ধকারে ওই নদীর জলে ভাসিয়ে দে যা কুইক যা আমি বাকি টাকা না সেটা আমি দেবো কিন্তু সাবধান এই কথা যেন কেউ কোনোদিনও জানতে না পারে যার জীবনে একবার কাল হয়ে আসে তার জীবনে আর কখনো সকাল হয় না সকাল হতে দেরি নেই জলদি চলো কাম খতম না করলে পয়সা হজম হবে না চল না আমি বেঁচে থাকতে কোনোদিনই আকাশটার জীবনে এভাবে হারিয়ে যেতে দিব না কিছুতেই না কাজ ফিনিশ এই উপেক্ষিত করলো এবার তোমার মনোবিতানে একটু স্থান পাবে তো তোমার সেভাবে ভাবার সময় এখন নয় করলুন এখন তুমি এখান থেকে যাও এই তুফানের জীবন নাটকের শেষ দৃশ্যটা এবার ভালো করে সাজিয়ে নিতে দাও ওকে ডার্লিং তোমার এই অবসন্ন মনে সান্ত্বনার প্রয়োগটিতে আমি সব সময় প্রস্তুত তুমি শুধু আমায় একটিবার সুযোগ দিও আমি এতদিন তোমাকে যা দিতে পারিনি তার চেয়ে অনেক অনেক বেশি দিয়ে আমি তোমার জীবন একেবারে রাঙিয়ে দেবো তুমি এখন আসো কারণ
আমাকে একটা নতুন নাটক সাজাতে হবে। যে নাটকের মূল বিষয়বস্তু হবে যে ফুলসজ্জার রাতে আকাশ চৌধুরী তার স্ত্রীকে উপেক্ষা করে চিরদিনের মতো নিরুদ্দেশের ওকে 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 সবাই জানবে ওই আকাশ বাবু নিরুদ্দেশ হয়ে গেছে, কিন্তু আমরা জানবো ওই আকাশ বাবু না মারা গেছে। গুড নাইট। আমি কি করলাম? নারী হয়ে নিজের হাতে নিজের শীতের সিঁদুরটাকে আমি না 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 আমি ঠিক করেছি, আমি ঠিকই করেছি। আমি ছাড়া আর কারো দেওয়া সিঁদুরে আমি আমার শীতে রাগাতে পারবো না। ওরা সবাই বলছে আমি নাকি সুস্থ হয়েছে, সে নাকি জ্ঞান ফিরেছে, সে অন্ধ হয়ে ফিরে এলেও আমি আমি আমার চোখ দিয়ে তাকে আমি পৃথিবীর আলো দেখাবো। ওর সামনে কলঙ্কিত সিঁদুরটাকে মুছে ফেলে আমার আমি এই সিঁদুর নেই, আমাকে আবিরের জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, ও সবার সামনে এই কলঙ্কিত সিঁদুরটাকে মুছে দিয়ে আবার আমি ওর দেওয়া একটুখানি ভালোবাসার সিঁদুর পরবো, একটুখানি ভালোবাসার সিঁদুর। না না আর কাজে নয়, এবার আমাকে অভিনয় করতে হবে। অভিনয় আমাকে অভিনয় অভিনয় আমার যে কপাল পড়েছে ঠাকুর, আমার যে কপাল পড়েছে, তোমার দাদা আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। হ্যাঁ ঠাকুরজি, হ্যাঁ, আর যাওয়ার সময় বলে গেছি বাবা বাবা জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিলেও তুমি আমার ভাইয়ের বাগদত্তা, তাই তোমাকে কোনোদিন আমি আমার স্ত্রী বলে মেনে নিতে পারবো না। আমার আকাশ, না 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 বৌমা, না, এ হতে পারে না বৌমা, না, আমার আকাশ এমন নিষ্ঠুর কাজ করতে পারে না বৌমা। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন বাবা? আপনার ছেলেকে আমি ঘরের মধ্যে কোথাও লুকিয়ে রেখে মিথ্যে নাটক সাজিয়েছি? বৌমা, এই দেখুন না বাবা, আমি আমার গলার মালাটাকে কেবল টেনে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি যেতে বাধা দিয়েছিলাম বলে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে গেছে বাবা। এবার আবার কি হবে ঠাকুরজি? যে ফুলসজ্জার রাতে মেয়েরা নতুন জীবনের স্বপ্ন দেখে, সেই রাতে যদি আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়, আমি কি করব বলতে পারো? আমি কেমন করে বাঁচবো? বাবা বলেন না, আমি এখন কি করব আপনি বলেন না। তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই বৌমা। তবু তবু আমি কথা দিচ্ছি বৌমা, যেখান থেকে যেমন করে হোক ওই আকাশকে খুঁজে আনবোই বৌমা। কিন্তু ও যদি আর ফিরে না আসে বাবা, আমি কি করবো আপনি বলতে পারেন বাবা? বলেন আমি কি করবো? আরে এই বুড়ো ছেলেটাকে প্রাণ ভরে অভিশাপ দেবে, আর ওই ঈশ্বরের কাছে তাকে মৃত্যু কামনা। এসব তুই কি বলছো বাবা? এসব তুই কি বলছো? হ্যাঁ মা, জানিস অনেক দুঃখে কষ্টে কথা বলতে বাধ্য হচ্ছে মা, জানিস বাঁচতে আর আমার কোনো ইচ্ছে নেই রে মা। এক ছেলে মৃত্যু সত্যায় কথা বলছে, আর এক ছেলে বাবার উপর অভিমান করে নিজের স্ত্রীকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে।
জানোই তো আমি তোকে বাধ্য করেছিলাম বিয়ে করার জন্য, তাই তো হতভাগা এই সরল নিষ্পাপ মেয়েটাকে কাঁদিয়ে চিরদিনের মতো চলে গেছে। আমার উপর প্রতিশোধ নিয়ে গেছে। বাবা এই জন্য আমি গাইব, বাবা তুমি আমাকে প্রাণে ভরে প্রাণে ভরে হবে। তার আগে আপনি বলেন বাবা, কেন আপনি আপনার বড় ছেলেকে আমায় বিয়ে করতে বাধ্য করেছিলেন? সেদিন যদি আমি ওই আকাশের সঙ্গে তোমায় নামিয়ে দিতাম, তাহলে তুমি লগ্ন ভ্রষ্ট হতে। মা লগ্ন ভ্রষ্ট করে আমার জীবনটা তো এইভাবে নষ্ট হয়ে যেত না বাবা। আর যদি আমি সুস্থ হয়ে ফিরে আসি, আমি তার সামনে কেমন করে দাঁড়াবো? সে যদি আমার পরিচয় জানতে চায়, আমি কি জবাব দেবো বলতে পারে? তোমাকে কোনো পরিচয় দিতে হবে না। আমরা সকলেই ওই অন্ধ আবিরের কাছে সমস্ত পরিচয় গোপন করে বলবো। ওই আবিরের তুফানি বিয়ে রাতে আত্মহত্যা করে মারা গেছে। আপনি ঠিক বলেছেন বাবা, আবিরের তুফানি মারা গেছে। আর কেউ নয়, সে সেই তুফানির প্রেতাত্মা মাত্র। আমি আমার প্রোগ্রাম ক্যান্সেল করলাম, আজ আর আমি সিনেমা যাবই না। তোমার রেসপন্সিবল থাকো। গত আসামিয়ে সিনেমা যাবার প্রোগ্রামটা করলাম, আর তার মাঝে কিনা তোমার পেশেন্ট দেখাইছে। কি করবো সিস্টার, ওই যে কথাই বলে না, দেখি স্বর্গে গেল ধান মানে, আমাদের অবস্থা ঠিক সেই রকম। একটা কল ছিল, কিন্তু টাইম পাচ্ছিলাম না, তাই ভাবলাম এই সিনেমা যাবার পথে পেশেন্টটাকে দেখে যাই। যা খুশি করো, তবে সরকার রইলে কিন্তু আমি হলে ঢুকবো না, এ বলে রাখো। ওকে মাই সিস্টার। ব্রাদার ফাদার বলে কিছু নেই, ভাই বোনেরই বন্ধু। সেখানে যাও তো। ভয় পাওয়ার কি আছে, ও তো তোর আমার মতো সাধারণ একজন মানুষ। আমি মানুষ নই, যদি মানুষই হতাম তাহলে কি আমার এইভাবে হাতে পায়ে বেরিয়ে জানোয়ারের মতো বেঁধে রাখতে পারতো? এক টুকরো খাবার আর এক ফোঁটা জলের জন্য আমাকে চিৎকার করে তোলা ফাটা করতো। না, আমি মানুষ নই, ওদের চোখে না আমি একটা পাগলা কুত্তা। এক্সকিউজ মি ডক্টর, আজ সকাল থেকে পড়লো কিনা একটু বেশি অস্বাভাবিক আচরণ করছে, আমি আপনাকে কল করেছিলাম। কাইন্ডলি আপনি যদি একটু ওকে ভালো করে চেক আপ করেন। ওকে মিস্টার সামন্ত। যেমন দেখলেন ডক্টর, আজ সন্ধে আমার চেম্বারে আসুন। ওকে ডক্টর, তবে একটা কথা, কোনোভাবে পেশেন্টের টেনশন বাড়াতে দেবেন না। মুহূর্তে ব্রেনের সামান্য প্রেসার কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। আমি তবে চলি মিস্টার সামন্ত। ও কাল স্বপ্ন। চলো দাদা। এটি পর থেকে আমার নিষ্ঠান নেই, নিয়তির নির্মম অভিশাপে যে আমার জন্ম। তাই তো ওই পৃথিবীর সুখের আলো আমার জীবনে একটু শান্তির প্রদীপ জ্বালাতে পারে না। বাবু মশাইরা, আপনারা বিশ্বাস করুন, আমি অনুমান করে আমি জোর করে অনুমান সাজিয়ে রেখেছি। আমি অনুমান নয় বাবু মশাইরা, আমি অনুমান নয়। তুই তো একটা বদ্ধ উন্মাদ।
আর একবার ওই কথা উচ্চারণ করলে আমি তোমার আমি তুমি মারলে না মারিনি, এটা আমার ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং রে পাগলা। আমার বাবার প্রাণ কৃষ্ণ হাজারে সাজানো নাটকে আমি এক বদ্ধ হলাম। আর আমার সমস্ত কোথায় পাগলে পোড়া অস্বাভাবিক। তাই তো তুই সম্পূর্ণ স্বাভাবিক সত্য কথা বললো, কেউ তোর কথা বিশ্বাস করবে না রে পাগলা। পাগলা যদি তোমায় নিজের হাতে খুন করে সেটাও বুঝি তোমার পাগলের পাগল আমি বলে মেলে নেবে, তাই না করলেন জানেন তো? তোমরা অনেক পাপ করছো সন্তানের দল, অপরাধের শাস্তিও আমি তোমাদের আইনের আদালত করতে পারিনি, তাই তোমাদের আজ আর পাগল সেজে আর তোমাদের একদম এগুলো বলছে, একদম এগুলো পাগলা, একদম এগুলো বলছে। কেউ তোমার মাঝে পারবে না। আপনি এসেছেন স্যার? আমার লাশটা মাঝেতে পড়ে থাকতো আর পরে এসেছে আমার হাত করা পারতো। আদালতে ওই জবাব দিতে হতো যে বদ্ধ আমাকে পাগলা গাড়িতে পাঠিয়ে বাড়িতে রেখেছো কেন? আরে কিন্তু করবোটা কি বলতে পারবে না? পাগল হলো তো এ আমার একমাত্র সন্তান, ওকে কি আমি পাগলা গাড়িতে পাঠাতে পারি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওর ব্যবহারে তুমি দুঃখ পেও না ম্যানেজার, ওর ব্যবহারে তুমি দুঃখ পেও না। ও সুস্থ হলে নিজেই তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে। সুস্থ হবে কি হতে দেবে তোমরা? আরে বাবা, তুমি সুস্থ না হলে আমার এত বড় বিষয় সম্পত্তিতে ভোগ করবো বাবা। আমি তোর নিয়ে দেবো, তুই সংসারী হবি আর সেই সংসারে আমি পরে বাবা আমি তাহলে খাই বাবা, আর খাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। দেখি আমার মাথাটা যেমন ঝিমঝি করছে কেন? চোখের সামনে সবকিছু অন্ধকার আছে না? বাবা তুমি আমি কি খাওয়ালে বাবা? যে অমৃত পান করলে সর্ব সুখ উপভোগ করা যায়। হরে কৃষ্ণ। আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না, আমার সারা শরীর অবশ্যই আসছে। বাবা তুমি আমায় ছাড়ো বাবা, জ্ঞান হারিয়ে ফেলেছে। শুধু জ্ঞান না মেনে যাওয়া, ওইবার ধীরে ধীরে পুরোপুরি স্মৃতি শক্তিটাও হারিয়ে ফেলবে। হরে কৃষ্ণ। কিন্তু স্যার, আপনি নিজের ছেলেকে এভাবে ওই ছেলে যখন আমার নিয়ে সবটা জানতে পারবে, তারপরে কি পেছনে বাঁচতে পেলে ভেবেছ? ঘরে পৌঁছানোর ব্যবস্থা করো। ওকে স্যার। এই কে আছিস? তলোয়া, বিল্লু, শোন, ওকে ওর ঘরে পৌঁছানোর ব্যবস্থা কর। ঠিক আছে, যা। বড়াই আমার একমাত্র পুত্র এবং একমাত্র দুষ্কর্মের সাক্ষী, তাই তোকে বাঁচিয়ে রাখতে ভয় হয় আর মেরে ফেলতেও কষ্ট হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মালদার মশাই নয়, বলুন হালদার মশাই। কে তুমি? আমার নাম শ্রীযুক্ত গণেশ গণগণ, পিতা শ্রীযুক্ত দশরথ গণগণ। দশরথের পুত্র তো গণেশ হয় না বান্ধব। আজকে আমার পিতা সে দশরথ নয় মাওলা।
শুনেছিলাম ছোটবেলায় আমার কানার সাথে জগৎ ঠাকুরের মতো। তাই আমার ঠিক আমার মনে হয় কৈলাস প্রতি গণ করি ওনার আমরা একজন গণেশ। বাবার কৈলাসপতি তা বাবা গণেশ ওই যে ইয়ে তোমার চুরিতে গেল কোথায়? কি যে বলেন মালদার তুই হালদার মশাই সুর থাকলে তো আমি একেবারে সিদ্ধিদাতা হয়ে যেতাম। তা বেশ বেশ, এবার বলো তো তুমি কে আর কোন উদ্দেশ্য তোমার এখানে আগমন? আজ্ঞান ঘটক ঘটক? আজ্ঞা হ্যাঁ অতি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনি কি নতুন পাত্রী সন্ধান করছেন। পাত্রী? এই যে ছবিটা দেখছেন এর নাম খান্দিওয়ালা দাস। আর দুই সন্তানের জন্ম দিয়ে আমি পটল তুলেছে। বলো কে? এই যে ছবিটা দেখছেন এও বিধবা, নাম কালিতা। দুজনের বয়স 45-এর মধ্যে। দুজনকে আপনার সঙ্গে মানাবে ভালো। আমার তুমি পাত্রী? এই খান্দিওয়ালাকে বিয়ে করলে দুটো বাচ্চা ফ্রি পাবে, আর কালিতাকে বিয়ে করলে একটা বাচ্চা ফ্রি। ফিরে মানে আরে মশাই এটা এখন ফ্রির যুগ। মাজন কিনলে পেরাস ফ্রি, আর তেল কিনলে সাবান ফ্রি। তাই আমরা আমার ঘটকালির বাজারে ফ্রি গিফট চালু করে দিয়েছি। আর বিয়ে করলে না বাচ্চা ফ্রি। বিয়ে করলে বাচ্চা নেই? হ্যাঁ, তাছাড়া আপনার যা বয়স তাতে বিয়ে করা যেতে পারে, কিন্তু বাচ্চা উৎপাদনের ঝুঁকি নেওয়া যায় না। বাচ্চার মাকে চুপ করুন লোক, আমি সারা আমার ছেলের জন্য পাত্রী খুঁজছে। সেটাই তো আগে বলবেন। তা আপনার ছেলের জন্য কেমন পাত্রী চাই? মোটা, মোটা, লম্বা, না পেটে, বিবাহিতা না অবিবাহিতা? তোমাকে আর আমার ছেলের জন্য পাত্রী খোঁজ করতে হবে না, পাত্রী খোঁজা হয়ে গেছে। আরে সেটি এসো এসো, তারপরে বলো ওদিকের খবর কি? बहुत अच्छा खबर साहब लड़की का हमें साथ लिया খুব ভালো করেছো। বেটা বোধ হয় আমার শিকারে ঢিল মারতে এসেছে। কিন্তু কিন্তু স্যার লড়কি ने কি হবে স্যার? আমি ভাবছি অনলাইন বিয়ে দেবো, তাই সেটিকে একটা মেয়ের খোঁজ করতে বলেছিলাম। অনলাইন বিয়ে? হ্যাঁ, তাহলে অবশ্য নকো, শুধুমাত্র বড়ই জানবে ওর মায়ের বান্ধবীর সঙ্গে ওর বিয়ে হয়েছে। মায়ের কিন্তু সেটির খোঁজানো মেয়েটি হবে বড়ই স্বর্গীয় মায়ের বান্ধবীর একমাত্র অনাথিনী কন্যা। आपने जैसा छोकरी चाहिए बिल्कुल ऐसा ही होगी। वो छोकरी देखते भी फर्स्ट क्लास और बॉडी भी एकदम फर्स्ट क्लास। পলয়ের মাথা মারা যাওয়ার পর বহুদিন মনটা আমার নিরামিষ রয়ে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সেজন্য তো বলছি মালদার মশাই, সরি হালদার মশাই, আমাকে তো একটা সুযোগ দিন। খান্ডিওয়ালা নয়তো কালিতারা রোজ আপনাকে আমি ভোজন করাতে। আরে তুমি এখনো দাঁড়িয়ে আছো? সাথে কি আর দাঁড়িয়ে আছি মালদা? এমন মালদার শিকার হাতছাড়া হওয়া কি যে কষ্ট। চুপ বেটা গর্ধব। আমি বলছিলাম কি স্যার ইনি বলছেন ইরানি লড়কি বাংলা টাংলা না জানলে তো স্যার ভীষণ অসুবিধায় পড়তে হবে। এ মেয়েটা বাংলা টাংলা জানে তো? হ্যাঁ হাল্লা সাহেব বাংলা হিন্দি উড়িয়া মারাঠি আপনি যে বলবেন সব শোনাই দেবে। আর ডান্স দেখাতে বলবেন তো এসা ডান্স দেখাবে যে আপনি একেবারে তাজ্জব বলিয়ে যাবেন। স্যার আর গান? আরে সাহেব গানা শুনবেন তো আপনি একেবারে খুশ হয়ে যাবেন। আরে শোনার কাজ পরে হবে, দেখার জন্য তখন থেকে মনটা যেন আমার হরে কৃষ্ণ। ও হে, কোথায় যেন নামটা? আলিসা डबले मेरे घुंघरू
এই তো একেবারে দৌড়বে ম্যানেজার বলুন স্যার এই মেয়ের সঙ্গে এই মানে আমার ছেলে দিয়ে দেবো একটা কথা বললাম মশাই, আপনার ছেলের জন্যই মেয়ে জোগাড় করে দেবো। এই মেয়েটাকে আমায় দিয়ে দিন। না এই ছবি সময় দেবে হ্যাঁ স্যারজি, দুঃখের কথা কি বলবো মানে আমার 62 বছর বয়সে বহু ঘটকালি করেছি, কিন্তু নিজের মেয়ের কথা কখনো মনেও আসেনি। আর এই মেয়েকে দেখে আমার যৌবনটা একবার আমি বিয়ে করবো। চাপ দুটো ওরে বাবা, এ তো সাংঘাতিক লোক দেখছি। থাকছি বাবা, থাকছি। তবে তুমিও শুনে রাখো সেন ভাই, এই মেয়ে যদি রাজি থাকে তোমাদের মতো পাখি তোর কিচ্ছু করতে পারে না। আশীর্বাদের ছবি আবার দেখা হবে। পাগল একটা। এবার বলুন তো স্যার, আপনারা আমাকে নিয়ে কি করবেন? আমি ভাবছি আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেবো। কিন্তু সেটি যে বলেন আমাকে নিয়ে আপনার অভিনয়। হ্যাঁ হ্যাঁ অভিনয়, আমার উলমাদ ছেলের সঙ্গে তোমার নকল বিয়ে হবে, আর রাত্রে শুধু আমার বেডরুমে হবে তোমার ওভার ডিউটি। আরে তুমি প্রতিদিন 5,000 টাকা করে মাইনে পাবে। 5,000? হ্যাঁ 5,000। তাহলে আমার প্রস্তাব রাজি তো? রাজি স্যার। আমি রাজি। আমি রাজি স্যার। ছোটটা ছুটি বন্ধের হয়েছে, তাই তো সম্পূর্ণ সুস্থ হয়ে ছোটটার বাড়ি ফিরে আসছে। ছোটটা যখন বাড়ি ফিরে এসে শুনবে বড়টা বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেছে, যখন শুনবে তার ভাগদত্ত তার বৌদি হয়ে ওকে তুমি অন্ধ করে পাঠিয়ে ঠাকুর, ওকে তুমি অন্ধ করে প্রতিমা, ডাক্তারদের ভ্রান্ত ধারণাকে পিছনে ফেলে আমি আবার তোদের কাছে ফিরে এসেছি। এমন করে আমার তাকে কি দেখছিস রে? ও ডাক্তাররা যার নামটা মৃত্যু খাতায় লিখতে চেয়েছিল সে আগে কি বেঁচেছিল, ডাক্তার কে তান্তা হয়ে নারী ছোটে না, আমি কথা তুই বলিস না, তুই যাই আমাদের একমাত্র অবলম্বন ছোটটা। আরে দূর পাগলি, আমার বড়টা থাকতে নেই ছোটটা নেই, কোনো সজ্জা না তুই বড়টা। ফুলসজ্জা তার ফুলসজ্জার প্রতিমা বড়টা বড়দা, আমার এই অ্যাক্সিডেন্টের এই কয়েকটা দিনের মাঝে এত সব ঘটে গেল, আর আমি কিনা যাক সে কথা, ওটা যে বোন বিশ্বের প্রতিজ্ঞা ভঙ্গ করে বিয়ে করেছে এটা আমি খুশি, নাই বা আমি দাদার বিয়েতে আনন্দ করতে পারলাম। আমি তো আমার বৌদি কোথায় নেই, আমার বৌদি মৃত্যুর ওপার থেকে ফিরে এসে এই হতভাগা আবির যে প্রথম তার পূজনীয় বৌদির চরণ কমল স্পর্শ করে নবজীবনের প্রথম আশীর্বাদ যে বলবে, কে কে এটি আমাদের তুমি তুমি আমাদের বৌদি, কি ভাগ্য আমার, দেখো আমার আমার একমাত্র মমতাময়ী বৌদির মুখখানা দেখার দৃষ্টি ভগবান ভগবান আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এসব থেকে কি বলছিস রে ছোটটা, এসব থেকে কি বলছিস? তুই একভাবে বললি তুই সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এসেছিস। সুস্থ তো এই দেখ না, আমি তো সম্পূর্ণ সুস্থ হয়ে তোদের কাছে ফিরে এসেছি, শুধু চোখ দুটো ভগবান আমার চির অন্ধ করে দিয়েছে। তুই অন্ধ নস, তুই অন্ধ নস রে ছোটটা, তুই অন্ধ নস।
তুই একটিবার আমাদেরকে তাকিয়ে বল না ছোট্টা। তুই দেখতে পাচ্ছিস তুই বল না ছোট্টা। তুই বল না। আমি তুমি আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো। আমি তোমাদের কাউকে চিনতে পারছি না, কাউকে না। আমাকে একটু ভালো করে চেনার চেষ্টা করো। আমার কাউকে চিনতে পারছি না, কাউকে না। আমার চোখে কারো অন্ধকার ছাড়া আজ আমার কিছুই করছে না, কিচ্ছু না। আজ ঝড় যে হয়েছে বন্ধু আপন হয়েছে আজ ঝড় যে হয়েছে বন্ধু আপন হয়েছে জীবন খাতার হিসাব মেলাতে দিল না তো সঞ্চারী সূর্যের সাথে করেছে আড়ি হঠাৎ আকাশ মেঘ সঞ্চারী সূর্যের সাথে করেছে আড়ি বলাকার মন খোঁজেনি তো হাই বলাকার মন খোঁজেনি তো হাই অসময়ে ওঠে ঝড় আজ ঝড় যে হয়েছে বন্ধু আমার আপন হয়েছে আজ ঝড় যে হয়েছে বন্ধু আমার আপন হয়েছে আজ আমার সব হারিয়ে গেল প্রতিমা আমার বাঁচার শেষ অবলম্বনটুকু হারিয়ে গেল অন্ধকার ছাড়া আমার আর কিছুই রইল না, কিচ্ছু না। কেউ না থাক তোমার পাশে, তোমার তুফানে আছে আমি, তোমার তুফানে আছে। তুফানি মারা গেছে। আমি তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে সেই বিয়ে রাতে তুফানি আত্মহত্যা করে মানবে। ভালোই তো করেছে বাবা, ভালোই তো করেছে। এই অন্ধ অসহায় আবিরের পথ চেয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুটাই যে তার কাছে সুখের বাবা। তুফানি তুমি মরেও বেঁচে গেলে তুফানি, আর আমি বেঁচেও চিরকাল মরেও রইলাম। তুফানি মরেনি, তুফানি বেঁচে আছে। তোমার বাবা আর আমার দাদার সাজানো মিথ্যে নাটকের মাঝে তোমার তুফানি আজ এক বোমা চরিত্র হয়ে গেছে। আমি বোমা চরিত্র হয়ে গেছি। তোমাকে আমি হাত জোর করে অনুরোধ করছি বৌমা, তুমি একটু চুপ করো বৌমা। কেন চুপ করবো? কি ভেবেছেন আপনারা আপনাদের নাটকের মিথ্যে নায়িকা সেজে আমাকে এই বাড়িতে বন্দি করে রাখবেন? কিন্তু না, আমি সেদিন তোমার বাবা আর আমার দাদা জোর করে তোমার দাদাকে আমার সঙ্গে বিয়ে করতে বাধ্য করেছিল বলে তোমার দাদা ফুলশয্যার রাতে আমাকে ছেড়ে বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। সেদিন নিরুপায় হয়ে তোমার দাদার আমার মাইল আমি গলায় তুলে নিলেও আজও যে আমি তোমাকে ভালোবাসি।
করো, তুমি চুপ করো। আমি অন্ধ হলেও তুমি তোমার অন্তকে একবার আমাকে বোঝার চেষ্টা করো। আমি তোমার সেই দোকানে, আমি আমি যে তোমারই আছি। এসো আমি, তুমি আমার হাত ধরে আমার নতুন করে আমার জীবনে ফিরে এসেছো। আমি যাবো, আমি নিশ্চয় যাবো। ছোটা, যাবো যাবো ছোটা, আমি আমি এসো। তুমি ছাড়া আর আমার কি আছে গো? তাই তো তোমার মতো মমতাময়ী বৌদির চরণ তলে আমি 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 উল্লাস করি। না, ছোটা। সাবাস সাবাস সিদ্ধ সাবাস, এই আদর্শ চৌধুরী সুখের খেলা ঘরে কত সুন্দর তুমি খেলা ভাঙার খেলা শুরু করেছো। তোমাকে আমার 100 কোটি নমস্কার। হে ভগবান, কান্দিস না রে মোছে রে নয়ন, কান্না হাসির এই তো জীবন। কান্দিস না রে মোছে রে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভাঙা বেদনায় হৃদয় তো হাসবে। জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভাঙা বেদনায় হৃদয় তো হাসবে। আবার সুখের ছোঁয়া দিন যাবে মোর, কান্দিস না রে মোছে রে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কান্দিস না রে মোছে রে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কান্না হাসির খেলা এই তো জীবন। কথা শুনছো? এবার ফিরিত, বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গেল। সব সন্ধ্যা আমি আর কিছুক্ষণ প্রকৃতির রূপে উপভোগ করতে চাই। কেন রে পাখি? তোর যতক্ষণ খুশি ততক্ষণ তুই এখানে থাকি। সত্যি বলছো বাবা? আরে হ্যাঁ, তোর গতবার তো তোকে আমি এখানে আসতে বলেছি, কিন্তু তুই তো রাজি হচ্ছিস। উপর ট্রেন হয়ে কলকাতার মাঝে পড়েছিলাম। গায়ে এমন সুন্দর একটা প্রকৃতি লুকিয়ে থাকতে পারে, তা আমি প্রকৃতি করেছিলাম আমার বান্ধবী দাদার প্রতিমার বিয়ে রাখতে। এবার খুশি তো? চল এবার বাসায় ফিরে চল। প্লিজ দাদা, আর একটু চলো না, ওই নদীটার ধারে গিয়ে বসি। নদীর তীরে নিজের খেয়ালে এঁকে বেঁকে এগিয়ে চলছে, আর আমি তাই দেখে গাইবো, ও গো নদী আপন বেগে পাগল পাড়া, ও গো নদী আপন বেগে পাগল পাড়া, আমি সর্বদা পাগল চন্দ্রে ভরা চন্দ্রহারা, ও গো নদী আপন বেগে পাগল পাড়া, আমি সর্বদা পাগল চন্দ্রে ভরা কতদিন পর স্বপ্নাকে আমি প্রাণ খুলে হাসতে দেখলাম। ওগো ঈশ্বর, এই হাসি যেন ওর মুখে চির অম্লান থাকে, চির অম্লান থাকে। কে কে তুমি? কি
আর ফুলের খোঁজ করতে হয় না, ফুলেই সারা ভ্রমণাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি। আমি তোমার কোন পাপড়িটাই বলছি। অন্তরভাবে কথা বলে তো এখান থেকে চলে আসো দাদা। যাও না। মশাই, আমি তো তখন ভাবছিলাম তোমাদের দুটিকে জোড়া পায় না। নমস্কার সম্বন্ধে মশাই, আর কেন লজ্জা দিচ্ছ ভাইনি? একটু সাইডে কাটো না। ততক্ষণ তোমার এই বোনাই, তোমার এই ফুলকুমারী বোনটাকে নিয়ে তবে নারীটা তো দুর্বল ভাবিস না রে শয়তান। মনে রাখিস, এই নারীর মাঝে লুকিয়ে আছে ত্রিনয়নী শক্তি। যুগে যুগে বহু অশুভ অসুর শক্তি এই নারীর হাতে ধ্বংস হয়েছে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जागो তুমি जागो जागो दुर्गा जागो दशप्रहरण धारिणी अभया शक्ति बल प्रदायिनी তুমি जागो जागो তুমি जागो जागो दुर्गा जागो दशप्रहरण धारिणी अभया शक्ति बल प्रदायिनी তুমি जागो जागो তুমি তুই তো একটা রাস্তার কুত্তা। এসো গুরু এসো, আমার পূজার ফুল আমি একেবারে তুলে এনেছি। চুপ কর শালা। একটি মেয়ের হাতে যে মারকে মাটির মুখ তুলে পড়ে যায়, সে শালাটি রাস্তা নেই কুত্তা। এই ছোকরি, আমার এই নেড়ি কুত্তার তোমার গা কাটতে দিছিল বলে বড্ড বস করেছিলে। তা এখন এই কালিয়ার কালো ধাবার মাঝে তোমার ওই ঘন বস করতে পারবে তো? নিজেদের পাশাপাশি পবিত্রীকে সংযত করতে না পারলে এবার হয়তো সবল খেয়ে বলবে। তার আগে এখন আমি তুমড়ে মুচড়ে ভেঙে দেব। আর এগোবো বলছি, একদম সাবধান। আমার ভয় চালা। ওই শালাকে পিঠে তক্তা বানিয়ে একেবারে পেরেক পিটে দেবো। ছেড়ে দাও ছেড়ে দাও, আমার দাদাকে তোমরা ছেড়ে দাও। না না সামনে কখনো বানাবো সহজে। উল্কা উল্কা উল্কা, হ্যাঁ, যেখানে ওদের মতো নরপশুদের দল এই ফুলের মতো নারীদের নাট্য নিয়ে বিচারে সার্কাস খেলায় মত হয়, আর যেখানে তোদের মতো সমাজ বিরোধীরা সমাজ বিরোধীদের ফুর্তির ফোয়ারা বিপন্ন হয়, এসব অসহায় মা বোনের দল সেখানে আকাশ থেকে বজ্রের মতো ঠিকরে পড়ে। উল্কা মায়ের ভোগে যা।
জানবেন সব যান নিশ্চিন্তে আপনারা বাড়ি যান। ডাক্তারবাবু আপনি? হ্যাঁ আমি এ আমার একমাত্র বোন স্বপ্না। স্বপ্না এ হলো নমস্কার। আমার সম্মান আর বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা উল্কা জীবনে কর্তব্য। বেশ কিছুদিন ধরে স্বপ্না মেন্টাল ডিপ্রেশনে ভুগছিল। ওর ট্রিটমেন্টের জন্য আমি এখানে এনেছিলাম, কিন্তু এই শান্ত সবুজ গ্রামের মাঝে যে হিংস্র হায়না থাকতে পারে তা আমি ভাবতেও পারি। হ্যাঁ, ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই মেম সাহেব। এটাই উল্কার জীবনের একমাত্র লক্ষ্য। জানবেন সাহেব, এখন আপনারা নিশ্চিন্তে বাড়ি যান। এই উল্কা জীবিত থাকতে কেউ এখানে আপনার কেস পর্যন্ত স্পর্শ করতে পারবে না। একদিন আমাদের বাসায় আসুন না। আপনার মতো রহস্য মানুষটার সম্বন্ধ জানতে কিন্তু আমার ভীষণ ইচ্ছে করছে। দাদা, ওকে আমাদের বাসার ঠিকানাটা দিয়ে দাও না প্লিজ। উল্কার কোনো ঠিকানার প্রয়োজন হয় না মেম সাহেব। কর্তব্যের ঘন্টা বাজলে উল্কা নিজেই গিয়ে ওখানে ঠিকানা পড়ে। তবুও তোমার একটা ঠিকানার আছে, প্রয়োজন আছে উল্কা, আর আমি চাই এটাই হোক তোমার বর্তমান ঠিকানা। অবশ্যই আসবেন, কিন্তু আমি আপনার পত্রে রইলাম। আপনার অনুরোধ অমান্য করলে অপেক্ষা করলেও আপনার দাদার আদেশ উপেক্ষা করার সাহস আমার নেই। উনি যাবেন ভগবান, কারণ উনি তোমাকে পূর্ণ জীবন দান করে উল্কা সৃষ্টি করে পাঠিয়েছেন। কাঞ্চন, তবে কি আমাকে কি হলো গুরু? আমার দিকে তাকিয়ে কি ভাবছো? না কাঞ্চন, আমি ভাবছিলাম তুমি ছায়ার মতো বারবার আমাকে অনুসরণ কেন করো? তোমার গায়ের মাঝে ছায়া হবো বলে বর্ম হয়ে শত্রুর জীবন থেকে, বর্ম হয়ে শত্রুর আঘাত থেকে তোমার শরীর থেকে রক্ষা করবো বলে। কিন্তু কেন কাঞ্চন, কেন? জানে না গুরু, জানে না, শুধু এইটুকু জানি তোমাকে ঘিরে ভয়ঙ্কর চক্রান্ত শুরু হয়েছে। চারদিক থেকে অসংখ্য বিপদ তোমাকে গ্রাস করার জন্য ছুটে আসছে। কিন্তু না গুরু, আমি বেঁচে থাকতে তোমার শরীরে একটু আঁচ আমি রাখতে দেবো না। কিন্তু নিয়ত যদি আমার শিরে মৃত্যুর পরোয়ানা লিখে রাখে, তা তুমি কেমন করে পাল্টাবে কাঞ্চন? কেমন করে পাল্টাবে? পাল্টাতে না পারলেও শত্রুর লক্ষ্য ভেদের মাঝে তোমার আগে তোমার ভাইয়ের বুকটা তার পেতে দিতে পারবে দাদা, পেতে দিতে পারবে। কি বললে কাঞ্চন? কথা শোনো ভাই, কথা শোনো। উল্কারে বরঞ্চকে নিজেকে আহুতি দিয়ে তুমি আর তাকে অপরাধী সাজিও না ভাই, তাকে আর অপরাধী সাজিও না। তাহলে তাহলে ঈশ্বর হয়তো ঈশ্বরের সত্য নাই। খতম করে দিন বস। এই সালার জন্য এক চিড়িয়াটা ফসকে গেল। এটাকে পিড়িয়ে তোক্তা বানিয়ে একদম পেরেক পেড়ে দেবো। কি হলো মিস্টার? চালান বলি, চালান। তুমি উল্কা লুকা হ্যাঁ, আকাশ থেকে ঠিকের পড়ে তপ্ত উল্কা। বহু আকাশ চৌধুরী ডুপ্লিকেট, ওকে যদি আকাশ সাজিয়ে। কি হলো মিস্টার? তখন থেকে তাকিয়ে কি দেখছেন? এই উল্কার ভেতরে নতুন কিছু খোঁজার চেষ্টা করছেন, তাই না? থাকবেন মিস্টার, থাকবেন। কারণ কারণ এই উল্কার মধ্যে শুধু আগুন আছে, আগুন। আগুন আমি ফু দিয়ে নিভিয়ে দেবো। হুকুম করবো সামাল গুরু বলার কাছে ক্ষমা চাই। ক্ষমা কি বলছেন মা? আচ্ছা বলছি তাই কর। আমাদের ক্ষমা করে দাও গুরু। আর শোন শোন শোন, আর যদি কোনোদিন এই উল্কার উপর হাত উঠানোর চেষ্টা করিস না, তাহলে তোদের দুজনের হাত ধরে না আমি একদম কেটে দেবো। তারপর এত দয়া উঠছে উঠলো কেন জানতে পারি? তোমার সাহস আর বাহাদুরিতে আমি মুগ্ধ উল্কা, তাই তো তোমাকে আমার প্রয়োজন। উল্কা কারো বলে আমি প্রত্যেক মাঝে
মিস্টার, যতক্ষণ সে বাঁচবে মাথা উঁচু করে বাঁচবে। আরে বাবা, মাথা উঁচু করে চলার কাজে আমি তোমায় দেব। মাত্র মাত্র কয়েকটা মাস একজন বিশেষ ব্যক্তির ছদ্মবেশে অভিনয় করতে পারলে না, তোমাকে আমি মোটা টাকা বকশিশ দেব। অভিনয় আকাশ চৌধুরী, ওই আকাশ চৌধুরীর সঙ্গে তোমার চেরন না অদ্ভুত মিল। শুধুমাত্র তোমার এই দাড়িটা উড়িয়ে দিয়ে না কেউ তোমাকে আকাশ চৌধুরী বলে সন্দেহ করতে পারবে না। কাজে তুমি আকাশ সেজে সে বাড়িতে যাবে এবং আমার ডিরেকশন অনুযায়ী কাজ করবে। কেমন ফিরে আসে। আসবে না, আসবে না, আসবে না, কারণ ওকে আমি একেবারে কি বললেন মিস্টার? তাহলে করে চিন্তার করে কারণে নেই মিস্টার। কিন্তু কিন্তু মিস্টার, ওই একাদম সম্পর্কে আমি কিছুই জানি না। ওনার ফ্যামিলি থেকে কে আছেন, মানে মা, বাবা, ভাই, বোন কিংবা স্ত্রী? সব পরিচয় আমি দেব। আজ থেকে তুমি উল্কা নাও, আজ থেকে তুমি আকাশ। সবাই জানবে ওই ফুলসজ্জার রাতে নিরুদ্দেশ হওয়া আকাশ চৌধুরী আমার বাড়ি ফিরে এসেছে। ওই আকাশের চাল চলন কথাবার্তা সব আমার ডিরেকশন অনুযায়ী হবে। এখন এসো, ওই আকাশ চৌধুরী ফ্যামিলি মেম্বারদের সম্পর্কে তোমায় কিছু আমি গুরুত্বপূর্ণ তথ্য দিই। কেমন? কি হলো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমার প্রস্তাবে তুমি রাজি কিনা? আমি রাজি। পারছি না, আবিরের স্মৃতি আমি মন থেকে কিছুতেই মুছে ফেলতে পারছি না। আবির যে আমার প্রথম ভালোবাসা, আর সেই ভালোবাসার রঙে আজও আমার মন প্রাণ রাঙা হয়ে আছে। কারণ আবির আজও আমার কাছে ভাইয়ের মতো, সন্তানের মতো। কি বললেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলিস আমার বৌমা, ঠিকই বলিস। বৌদির কাছে দেওয়া তো সন্তানের সামনে। তাই বলছি বৌমা, এবার থেকে তুমি ওই আবিরকে ভুলে যাবো না, প্রাণ থাকতেও নয়। বৌমা। আবির আর আমার সম্পর্কে ভাবনাটা আপনি আমাকেই ভাবতে দিন। আবিরকে আমি আজও ভালোবাসি এবং আবিরকেই আমি বিয়ে করতে চাই।